ওকে, তো আজকে একটা বিষয় নিয়ে আসলে আলোচনা হওয়ার কথা, যার জন্য সবগুলো ব্যাচকে একসাথে নিয়ে আসা। ছোট্ট একটা টপিকস, কিন্তু সাধারণত আমরা বুঝতে পারি না বিষয়গুলো। এর আগের দিন বুস্ট ইওর বেস যে বুট ক্যাম্পটা, সেখানে একটা হয়েছিল, প্রেজেন্টেশন হয়েছিল। সেই প্রেজেন্টেশনের একটা টপিক ছিল প্রোগ্রামিং ভার্সেস ডেভেলপমেন্ট ভার্সেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবং প্রেজেন্টেশনে একটা টিম পার্টিসিপেট করেছিল, কিন্তু আমি ইমপ্রেসড হয়েছিলাম না। যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে এটা তাদের অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টগুলো আমি চেক করিনি আজকে, যে একটু পরে ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট চেক করব। তারপরে হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবং আসলে রোলগুলো না বুঝতে পারলে গোল গোল ফুলফিল হবে না। আগে রোল বুঝতে হবে, তাই না? এই উদ্দেশ্যে আসলে আজকে আমরা একসাথে হয়েছি। ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডের আজকে ক্লাস ছিল। আজকের ক্লাসে অনেকগুলো বিষয়ও ছিল। যারা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডের আছেন তাদের দুঃখ পাওয়ার কিছু নাই। আগামীকালকে আমরা হচ্ছে একটু বড় ক্লাস করব, আবার 3 ঘন্টা 3.5 ঘন্টার ক্লাস করব, করে সবগুলো বিষয় কভার করব আজকের এবং আগামীকালকে দুইটাই। কিন্তু যেহেতু আপনারা ডেভেলপার, তো সেহেতু আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি জরুরি, এই বিষয়টা জানা। এই জন্য আপনাদেরকেও ইনভাইট করা, একসাথে ক্লাস করার। ওয়েব ডিজাইনে যারা আছেন তাদের তো অবশ্যই জরুরি, কারণ হচ্ছে তারা কেবল যাত্রা শুরু করেছেন। আপনাদের সামনে অনেক বড় রাস্তা, তো ফার্স্টেই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া জরুরি। এজন্য সবাই মিলেই আসলে আজকের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এখন ছোট্ট করে কেউ কি আমাকে মানে লিখবেন, জাস্ট বলার দরকার নাই, প্রোগ্রামার কারা একটু লিখে দিতে পারবেন? আমি নিজেই পুরো বিষয়টা ডেসক্রাইব করব, কিন্তু আপনারা একটু লেখেন তো, যে প্রোগ্রামার কি, ডেভেলপার কি, আর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি। একটু লেখেন, কষ্ট করে টাইপ করেন। তারপরে আমি মানে আপনাদের থেকে আমি কিছু ফিডব্যাক চাই, তারপরে আমি মূলত ডিটেলসে আলোচনায় যাব। মাহিন ভাই, এইভাবে না, আমি আসলে সংজ্ঞা চাচ্ছি। হ্যাঁ, যে প্রত্যেক ডেভেলপারই প্রোগ্রামার, ওকে ফাইন, এটা এক ধরনের ব্যাখ্যা হলো। আমি অ্যাকচুয়ালি তাদের রোলস, তাদের যে দায়িত্বগুলো আছে, সেই দায়িত্বগুলো সহ জানতে চাচ্ছি। কেন তাদের দরকার, বা তারা কেন আসলো? একজন প্রোগ্রামার তো চাইলেই একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, সে তো কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারে। তাহলে ডেভেলপার কেন আসলো? তারপরে কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলো? এই বিষয়গুলো আমি আসলে জানতে চাচ্ছি ইন ডিটেইলস। Software engineer is the architecture of a product, obviously. Side actor, hero, director. Wow, এক্সাম্পলটা ভালো ছিল। সাইড অ্যাক্টর, হিরো, ডিরেক্টর। আচ্ছা, প্রোগ্রামার, ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে হচ্ছে জুবাইর ভাই বলছেন যে কোনো একটা প্রবলেমকে বিভিন্ন ওয়েতে সলভ করাই প্রোগ্রামার বলে। আচ্ছা, প্রোগ্রামারের কাজ প্রবলেম সলভ করা, এটা সত্য কথা। ওকে, শাহরাফাত ভাই, প্রোগ্রামারের সঙ্গে ঠিক আছে। তারপরে আচ্ছা, যখন সলভ করে তখন সে প্রোগ্রামিং করে। আচ্ছা, ফয়সাল আলম ভাই একটু হাত তুলেছেন। হ্যাঁ, বলেন, আপনি কিছু বলতে চাচ্ছেন মেবি। আচ্ছা, না, যে প্রশ্নটা করছেন ওই লিখতে গেলে তো আসলে অনেক কিছু লেখা লাগে, এখানে মুখে একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, বলেন। আচ্ছা লিখতে মানে তো হবে, কষ্ট তো করতে হবে। আচ্ছা বলেন, সমস্যা আচ্ছা নেই। না আচ্ছা, আমি যা বুঝি আমি সেটা বলতেছি, হয়তো ভুল হইতে পারে। হুম হুম আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে প্রোগ্রামার হচ্ছে সেই ব্যক্তি হুম যে কিনা তার নিজস্ব লজিক ব্যবহার করে কম্পিউটিং এর সাহায্যে কোনো প্রবলেম সলভ করে। হুম। অ্যাকচুয়ালি আচ্ছা। প্রোগ্রামারের কাজ হচ্ছে প্রোগ্রাম লেখা, তাকে সুনির্দিষ্ট একটা টাস্ক দেওয়া হয়, সে হুম সেটা সমাধান করবে। হুম। সমাধানটা লিখবে কোন একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। আচ্ছা এর জন্য আনুষঙ্গিক যা টেকনোলজি দরকার হয় সে আসলে সেটা হচ্ছে শিখে নেবে। আচ্ছা। আর ডেভেলপার কি, সরি, ডেভেলপারের কাজ হচ্ছে কোনো কিছু ডেভেলপ করা।
সেটা হইতে পারে একটা বাসা ডেভেলপ, হুম হুম হ্যাঁ, একটা ব্রিজ ডেভেলপ, কিংবা হুম আমার হাতে থাকা মোবাইল ফোনটার জন্য একটা গেম ডেভেলপ। এখন ডেভেলপারের হচ্ছে বিভিন্ন রোল থাকে, মানে জুনিয়র লেভেল, মিড লেভেল, হাই লেভেল বা লিড লেভেল। হুম ডেভেলপার যেটা করে সেটা হইতেছে তাকে একটা প্রবলেম দেওয়া হয়, হুম সে ওই প্রবলেমটা সমাধান করে, কিন্তু সে একটা স্ট্রাকচার প্রবলেম, মানে স্ট্রাকচার সমাধান করে। হুম মানে যেমন হচ্ছে ইঞ্জিনিয়ার, মানে আমি বললাম ব্রিজ ডেভেলপ, এখন ব্রিজের যে ইঞ্জিনিয়ার সে হয়তো এটা নিয়ে রিসার্চ করবে, এটা এটা একটু পরে বলতেছি, মানে যখন হুম ইঞ্জিনিয়ার নিয়ে বলবো। তো ইঞ্জিনিয়ার যেটা করে সেটা আসলে হচ্ছে ও রিসার্চ করে, এটা নিয়ে অ্যানালাইসিস করে, এই ব্রিজটা বানাইতে গেলে তাকে কি করতে হবে না করতে হবে, কি কি ম্যাটেরিয়ালস লাগবে। আর হুম ডেভেলপার যেটা করবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার যে রিসার্চ করলো, যে অ্যানালাইসিস টুকু করলো, এইটার একটা স্ট্রাকচার সে দাঁড় করাবে। সেটা যদি সফটওয়্যার হয় সফটওয়্যার স্ট্রাকচার, হার্ডওয়্যার হলে হার্ডওয়্যার স্ট্রাকচার, ব্রিজ হলে ব্রিজের স্ট্রাকচার। এই তো, এই মানে আমি এই তিনটা তফাৎ বলতে আসলে এটাই বুঝি। ওকে, ধন্যবাদ। প্রায় কাছাকাছি গেছিলেন, কিন্তু 100% হয়নি এখনো। আহ, অনেকখানি সুন্দর করে বলছেন। ফারদিন ভাই বলছেন যে প্রোগ্রামার যারা ডেভেলপার দের জন্য টুল অথবা টেকনোলজি তৈরি করে, ডেভেলপার সেই টেকনোলজি গুলো ব্যবহার করে সাধারণ মানুষের ইউজ করার মতো প্রোডাক্ট বানায়। কথা কিছুটা সত্য, কিন্তু 100% সত্য না ফারদিন ভাই। আচ্ছা, ফারদিন ভাই, পরে আপনার সাথে আবার আলোচনা করছি, কাইন্ডলি। জুবাইর ভাই বলছেন ডেভেলপিং হলো ঘরে গড়ে তোলা বেস থেকে। আচ্ছা, যারা মাল্টি ট্যালেন্টেড তারাই প্রোগ্রামার। মিকাত ভাই, না, সহজ কথাই বলে দিলে হবে না। বাস্তবিক সমস্যাগুলোকে কম্পিউটারের ভাষায় সমাধান করেন তারাই প্রোগ্রামার বলে। ওকে, প্রোগ্রামার আর দোজ হু রাইট, ইভালুয়েট এন্ড এডিট লাইনস অফ কোডস থ্রু দেয়ার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস। ওকে, ডেভেলপার প্রডিউস দ্য প্রোডাক্ট, programmer equal to coding, debugging, tester আছে, developer equal to software create whole process, engineers equal to architect, design, flowchart, working fraction diagram, etc. আচ্ছা, আশিক ভাই বলছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারাই যারা সিস্টেম আর্কিটেকচার, প্ল্যানিং, ডিজাইন, সিস্টেম ডিজাইন, স্কেলিং এসব নিয়ে হোল প্ল্যানিং করে। ওকে, problem solving testing is the work of a programmer. A developer is the different from of a coder, where coding is just a part of their responsibilities. And okay, enough হইছে, তাহলে আর কারোর লেখা দরকার নেই, এবার আমি একটু বলি। আসলে প্রোগ্রামার কি, আমরা সবাই মোটামুটি বুঝতে পারতেছি যে প্রোগ্রামার মানে হচ্ছে প্রবলেম সলভার, যে খুব ছোট্ট বিষয়টা নিয়ে কাজ করবে, প্রবলেম সলভ করবে। প্রবলেম বলতে যে কোনো প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম বলতে আসলে যে কোনো প্রবলেমই হতে পারে। প্রোগ্রামিং এর পার্টটাই আসলে আমাদের লাইফে, হোল ইন্টায়ার লাইফে, অ্যাজ এ ডেভেলপার বলেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলেন, সবচাইতে কঠিন পার্ট। এবং এই পার্টেই সবচাইতে কম সময় আমরা ব্যয় করি। এই পার্টে সবচাইতে বেশি সময় ব্যয় করে কারা? এই পার্টে সবচাইতে বেশি সময় ব্যয় করে যারা অ্যালগোরিদমিস্ট, যাদের কাজ শুধুমাত্র প্রবলেম সলভ করা, আর কোনো কাজ নেই। শুধুমাত্র ছোট ছোট প্রবলেম, বড় প্রবলেম। একটা দেখা যাচ্ছে যে এই যে নিউ বস্টন ফিরে আসছে, ঠিক আছে, আপনারা কালকে ভিডিও দেখছেন না নিউ বস্টনের? অনেকেই দেখছেন। তো নিউ বস্টন যে আসলো, বাকি, মিস্টার বাকি, উনি কিন্তু একটা প্রবলেম সলভ করছে। কি প্রবলেম সলভ করছে? ব্লক চেইনের যে ট্রানজেকশনটা, সেই ট্রানজেকশনটা হচ্ছে 10 মিনিট লাগতো, সে সেটাকে সেকেন্ডে নিয়ে চলে এসছে, মিলি সেকেন্ডে নিয়ে চলে আসছে। এই যে কাজটা, এই কাজটা হচ্ছে একজন প্রোগ্রামারের কাজ, সে নতুন অ্যালগোরিদম ডেভেলপ করছে। কিন্তু এই অ্যালগোরিদমটা যদি আপনাকে দেখাতে হয়, তাহলে সে কিভাবে দেখাবে? সে কি, মানে একজন সাধারণ মানুষ কি ওই অ্যালগোরিদমটা বুঝতে পারবে? ওই অ্যালগোরিদমটা বুঝতে পারবেন। আপনারা কারা কারা একটু হাত তোলেন কাইন্ডলি, যে কালকে তার ভিডিওটা দেখছেন কারা কারা? মানে যারা দেখেনি তাদের জন্য একটু কনসেপ্টটা বোঝা কষ্টকর হবে, তারপরে আমি ব্যাখ্যা দিব। প্রথম এক্সাম্পল হিসেবে আমি বাকির এক্সাম্পলটাই দিব, নিউ বস্টনের। অনেক মানুষই দেখছেন, অল্প, মানে অনেক মানুষ না আসলে, অল্প কয়েকজন দেখছেন। আচ্ছা, ওকে, ইটস ওকে, হাত নামায় নিতে পারেন। এখন সে একটা প্রবলেম সলভ করছে, যে প্রবলেমটা আগে এক্সিকিউট হতে 10 মিনিট সময় নিত, সেই প্রবলেমটা এখন কয়েক সেকেন্ডের ভেতরে বা কয়েক মিলি সেকেন্ডের ভেতরে হয়ে যায়। এই যে অ্যাটিটিউডটা, এই যে অ্যালগোরিদম ডেভেলপটা, এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। এবং সে প্রোগ্রামিং করে কি করলো? একটা হিউজ প্রবলেমকে সলভ করে ফেললো।
কিন্তু এই যে প্রবলেমটা সলভ করলো, আমরা যারা সাধারণ মানুষ আছি, সে সাধারণ মানুষ কিচ্ছু বুঝবো না। কালকে যদি সে একটা অ্যাপ্লিকেশন ইন্টারফেস না দেখায়, আমাদেরকে বলতো যে টার্মিনালে কিছু একটা হচ্ছে, অ্যালগোরিদম নিয়ে এসে দেখাই বলতো যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে, সেটা হচ্ছে, আমরা কিছু বুঝতে পারতাম? কিচ্ছু বুঝতে পারতাম না। আমাদেরকে দেখাতে হতো কিছু একটা যে আচ্ছা এই কাজটা এইভাবে হচ্ছে। সে কিন্তু ট্রানজাকশন করার চেষ্টা করলো, ট্রানজাকশন করার চেষ্টা করে দেখালো যে মুহূর্তের ভেতরে তার ট্রানজাকশন কমপ্লিট হচ্ছে। এই যে একটা ইন্টারফেস তৈরি করছে, সে একটা পুরো সিস্টেম তৈরি করছে, তার অ্যালগোরিদমটা পারফেক্টলি কাজ করে সেটা ভিজুয়ালাইজ করার জন্য একটা প্রোডাক্ট সে আমাকে দেখাচ্ছে। কিন্তু প্রোডাক্টটা কাজ করছে, পারফেক্টলি কাজ করছে, আমরা বুঝতেও পারছি অ্যালগোরিদমটা যে পারফেক্ট, সবকিছু ঠিক আছে, কিন্তু সে কিন্তু আরেকটা কথা বলছে। সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা ব্যবহার করবেন না। কেন ব্যবহার করবেন না? এই সফটওয়্যারটা ব্যবহার করলে এখন এটা যখন তখন ক্র্যাশ হইতে পারে, যখন তখন যে কোনো কিছু করতে পারে। কেন ভাই? তুমি তো ডেভেলপমেন্ট করেই ফেলছো, তোমার তো ইন্টারফেস আছে, তোমার সবকিছু আছে, তাহলে ডেভেলপমেন্ট তো হয়ে গেছে, তাহলে কেন ক্র্যাশ হতে পারে? কারণ এর ভেতরে এখনো ইঞ্জিনিয়ারিং করা হয়নি। এটা লার্জ অ্যামাউন্ট অফ পিপলের জন্য এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়নি। এখন এই প্রোগ্রামারের সংজ্ঞা দেওয়ার জন্য আমি একটু অন্যরকম এক্সাম্পলে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ধরেন আপনি বাসায় রুটি বানাচ্ছেন। ওকে, আপনি বাসায় নিজের খাওয়ার জন্য রুটি বানান, বা আটা দিয়ে কোনো একটা কিছু তৈরি করে বানাচ্ছেন, খাচ্ছেন। এটা প্রোগ্রামিং। সিম্পল কথাই, এটা প্রোগ্রামিং। কারণ আপনি আপনার ক্ষুধা নিবারণের জন্য আটা ব্যবহার করে কোনো একটা কিছু তৈরি করেছেন, সেটা খাচ্ছেন, একটা প্রবলেম সলভ হচ্ছে, দ্যাট ইজ প্রোগ্রামিং। এখন আপনার আইডিয়াটা এবং আপনি যে খাবারটা বানাইছেন সেই খাবারটা ভালো লাগছে, একটা এলাকার ছোটখাটো রেস্টুরেন্টের ভালো লাগছে, সে চিন্তা করলো যদি আমি এই প্রোডাক্টটা আমরা তৈরি করতে পারি, আমরা তৈরি করে বাজারে বিক্রি করতে পারি, তাহলে আমরা কিছু প্রফিট জেনারেট করতে পারবো। সো কি করলো, সে আপনার কাছ থেকে শুনলো আপনি কিভাবে তৈরি করেন। শুনে সে আরেকটু বড় অ্যামাউন্টে আপনার যে বিষয়গুলো ছিল, আপনি যেভাবে ইনগ্রিডিয়েন্টস গুলো দিতেন, ঠিক আছে, ফর্মুলাটা, সেটা শুনে গেল। শুনে যে সে হচ্ছে তার রেস্টুরেন্টে বসে এটা বানানো শুরু করলো। প্রতিদিন সে কয়েকশো বা ওই পরোটাই ধরলাম আমি, XYZ পরোটা ধরলাম, হ্যাঁ, ঢাকাইয়া পরোটা ধরি আমি, মোগলাই পরোটা আছে তো আমি এটাকে ধরলাম ঢাকাইয়া পরোটা। তো আপনি ঢাকাইয়া পরোটা বানাইছেন, সেই ঢাকাইয়া পরোটা তারা হচ্ছে আপনার কাছ থেকে সিস্টেম জেনে গেল, সিস্টেম জেনে তার রেস্টুরেন্টে বানানো শুরু করলো। এটা ডেভেলপমেন্ট। কারণ আপনার তার কিন্তু কিছুই করতে হয়নি, তার কিচ্ছু করতে হয়নি, সে আপনার কাছ থেকে পুরো জিনিসটাকে নিয়েছে, নিয়ে বাল্ক অ্যামাউন্টে সে সেম জিনিসটাকে কপি পেস্ট করতেছে। বাল্ক অ্যামাউন্ট বলতেও কিন্তু লার্জ স্কেলের বাল্ক অ্যামাউন্ট না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। এখন এই নির্দিষ্ট অ্যামাউন্ট হতে পারে 50 জন, 100 জন, এদের জন্য হচ্ছে সে হচ্ছে পরোটা বানাচ্ছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট, কারণ তার এখানে কাজ খুবই কম। এইবার এই আইডিয়াটা আবার পছন্দ হলো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের। সে দেখলো আরে খাবারটা তো সুন্দর, এবং এই খাবারটা যদি আমি সকালবেলায় প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাই দিতে পারি, তাহলে তো খুবই ভালো হয়। কারণ বাংলাদেশের চাকরিজীবীদের সকালবেলা খাবার খাইতে খুব কষ্ট হয়। কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাই দেওয়া, তার মানে হচ্ছে হিউজ প্যারা, ডিস্ট্রিবিউশন আছে আমার এখান থেকে, মানে ডিস্ট্রিবিউট করতে হবে, আমার প্রোডাক্টটার কস্ট কমাইতে হবে, প্রোডাক্টটার ভেতরে ওইটাকে কি বলে যেন, রেমিডিটিস দিতে হবে, যেন আর কি এটা কিছুটা সময় স্টে করে, সাথে সাথে নষ্ট না হয়ে যায়, এটার প্যাকেজিং করতে হবে। এইবার আসলো আসল প্যারা। যখন এটা ডেভেলপমেন্ট ফেজে ছিল বা যখন এটা রেস্টুরেন্ট পর্যন্ত ছিল, তখন কিন্তু কোনো প্যারা ছিল না। প্রোগ্রামার যা দিচ্ছে, যেভাবে বানাইছে সেভাবেই চলে এসছে ডেভেলপার, মানে হোটেলের কাছে, ঠিক আছে, রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্ট সেম ওয়েতে বানাচ্ছে, বানায় দোকানে যারা এসছে, রেস্টুরেন্টে যারা এসছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ইটস ওকে, নো প্রবলেম। বাট যখনই এটা ইন্ডাস্ট্রিতে যেতে হবে, যখনই এটা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট চিন্তা করতেছে যে সারা বাংলাদেশের সব জায়গায় আমি এটাকে সকালের নাস্তা বানায় ফেলবো, সবার কাছে সাপ্লাই করব, তখনই দেখেন কতগুলো পেইন আসতেছে, ডিস্ট্রিবিউশন, প্যাকেজিং, এটা যেন নষ্ট না হয় সেই বিষয়বস্তু। তার মানে আমার অ্যাকচুয়াল যে খাবারটা ছিল, অ্যাকচুয়াল যে পরোটা, যে পরোটার থেকে বের হয়ে এসেও আমাদের অনেক কাজ করতে হচ্ছে। এই জায়গাটাই দরকার ইঞ্জিনিয়ারিং। তার টার্গেট, সে প্রতিদিন সকালে, ঢাকায় কয় কোটি, 5 কোটি মানুষ আছে, দরকার নেই, সে 5 লাখ মানুষকে সকালবেলা সে এই সেম পরোটা খাওয়াবে। এখন 5 লক্ষ পরোটা যখন তৈরি করতে হয়, তখন তাকে ক্যালকুলেশনে বসতে হবে যে আমি তাহলে কিভাবে প্রোডাক্টটা তৈরি করলে
সবচাইতে কম খরচে বেস্ট প্রোডাক্টটা তৈরি করতে পারবো? এটা সে হচ্ছে চিন্তা করবে। তারপরে সে চিন্তা করবে যে কি কি কাজ করলে বা কিভাবে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা দাঁড় করাইলে একদম সকাল 7টার ভেতরেই সবার বাসায় নাস্তা চলে যাবে। এবং আমার হোল এই যে 5 লক্ষ পরোটা আমি বানাবো প্রতিদিন, আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কত হবে এবং প্রত্যেকটা প্রাইস মানুষের হাতে পৌঁছানোর পরে আমার হাতে কয় টাকা আসবে, 4 আনা আসবে, 8 আনা আসবে, না 1 টাকা আসবে, এবং তাহলে টোটাল ডেইলি আমার কত টাকা আসবে, এবং এর জন্য আমার কি কি মেশিন পত্র লাগবে। দেখেন, যখন ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম তখন একটা ভাস্ট অ্যামাউন্টে চলে আসে। তখন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট চিন্তা করলো যে তাকে এই জিনিসটা সবার ভেতরে পৌঁছে দিতে হবে। তখন এই ছোট্ট পরোটা বানানো কোথা থেকে কোথায় চলে গেল। আমাদের ইন্টার লাইফে টোটাল 3টা ফেজ। একটা ফেজ হচ্ছে প্রোগ্রামিং, একটা ফেজ হচ্ছে ডেভেলপমেন্ট, আর একটা ফেজ হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং। মোস্ট অফ দ্য কেস আমরা ডেভেলপমেন্টেই শুরু করি, মোস্ট অফ দ্য কেস ডেভেলপমেন্টেই জীবনটা শেষ করে দেই। এর বাইরে আমরা চিন্তা করি না। ডেভেলপমেন্ট হচ্ছে এই ইন্টার লাইফের সব থেকে সহজ পোর্শন। মানে এখন একটু কেমন কেমন লাগবে সবার ভেতরে যে আরে ডেভেলপমেন্ট করতে আসলাম, ডেভেলপমেন্টই এত কঠিন, আর নাইম ভাই বলতেছে ডেভেলপমেন্ট সহজ। ইয়েস, ডেভেলপমেন্ট হচ্ছে সব থেকে সহজ পোর্শন, কারণ এই ডেভেলপারদের আলটিমেটলি কিচ্ছু চিন্তা করতে হয় না, নাথিং নাথিং। জাস্ট তাদের কাজ কি, মোস্ট অফ দা কাজের জন্য ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে, সেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হতে পারে। যেমন হচ্ছে আপনি যদি বলেন, আপনি লারাভেলের কথা বলেন, লারাভেল ডেভেলপ করার জন্য অনেক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন আছে, কিন্তু লারাভেল ব্যবহার করে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ওই লেভেলের ইঞ্জিনিয়ারিংটা দরকার নেই। এখানেও ইঞ্জিনিয়ারিং দরকার আছে, যখনই আপনি এটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইবেন তখন এখানেও ইঞ্জিনিয়ারিং এর দরকার আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেস আমাদের অত কিছু দরকার নেই। ফারুক আহমেদ ভাই বলছেন ডেভেলপমেন্ট মানে কামলা, না 100% নট, তবে কিছুটা সত্য কথাটা, ঠিক আছে। এখানে ব্রেনের কাজ সব থেকে কম, শুনতে খারাপ শোনালেও আমি বলছি, হ্যাঁ, মানে যেটা সত্য সেটা তো বলতেই হবে, খারাপ শোনাক আর ভালো শোনাক এটা তো এই শোনা। এখন দেখেন, আমাদের দেশে কি এইরকম এক্সাম্পল আছে না যে প্রোগ্রামিং কিচ্ছু পারে না, প্রোগ্রামিং এর একটা প্রবলেম দিলে করতে পারে না, কিন্তু ধাপাধাপ ওয়েবসাইট বানাই ফেলতেছে, আছে না? অনেক এক্সাম্পলই তো আছে। তারপরে হচ্ছে লারাভেল ব্যবহার করতেছে, জ্যাঙ্গো ব্যবহার করতেছে, নোটজেস ব্যবহার করতেছে, এবং অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতেছে। আছে তো এরকম, ফ্রন্ট ইন বানাচ্ছে, ব্যাক ইন বানাচ্ছে। ভাই ঘাটতে গেলে দেখা যাচ্ছে যে সে একটা মানে ওই যে একটা অড নাম্বার বের করার মডিউলটাও নোটজেস থেকে বা থার্ড পার্টি মডিউল থেকে ডাউনলোড করে নিচ্ছে। তো থার্ড পার্টি সমস্ত মডিউলস আছে, সবকিছু, লজিক লেখার প্রয়োজনই নাই। আমরা ওই যে দেখেন যে বর্তমানে মানে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন তাদেরকে আমি ছোট করতে যাচ্ছি না, মোটেও ছোট করতে যাচ্ছি না, কিন্তু এটা হয় বিশেষ করে যারা একদম ইয়াং ওয়ার্ডপ্রেসে আসে, যারা অনেকদিন যাবত কাজ করে, তারা তো প্রোগ্রামিং নিয়ে অনেক ঘাটাঘাটি করে নিজে ডেভেলপ করতে পারে। কিন্তু যারা ওয়ার্ডপ্রেসে আসে বা হচ্ছে যারা কেবল jQuery পর্যন্ত শিখে, তারা কি করে, ভাই স্লাইডার বানাবো কেমনে, প্লাগইনস, একটা ইমেজ হোভার হবে কেমনে, বা একটা ইমেজের উপর ক্লিক করলে ইমেজের একটা উঠবে, মানে ওটাকে কি বলে, ইমেজ ভিউয়ার উঠবে কেমনে, ওই যে ওটা কি যেন লাইট বক্স নামের কি যেন একটা প্লাগইনস আছে। সব প্লাগইনস, মানে ওদের মাথায় প্লাগইনস ব্যতীত কোনো কথা নাই। যে কোনো প্রবলেম, আমি তো বিভিন্ন গ্রুপগুলোতে আসি, তো সেই গ্রুপগুলোতে মাঝে মাঝে দেখা যায় এই কাজের প্লাগইনস কি, ওই কাজের প্লাগইনস কি, সেই কাজের প্লাগইনস কি, মানে নিজে থেকে কিছু একটা করতে হবে সেই জিনিসটা নেই, সবকিছু প্লাগইনস নির্ভর। আর প্লাগইনস দিয়ে আসলেই সব সলভ হয়, অবশ্যই হয়। আমি একটা কাজ, আমার প্রবলেম ছিল, আমি সলভ করলাম, সলভ করে এই কোডটা আপনার জন্য অ্যাভেলেবেল করে রাখলাম, তাহলে তো আপনার ওই জিনিসটা সলভ করতে হচ্ছে না। দিস ইজ এ গ্রেট ওকে। মানে আমার ডেভেলপমেন্ট পারপাজে আমি যদি আমার সময় স্বল্পতার কথা বলি, কম সময়ে কাজ করার কথা বলি, এবং কম বাজেটে কাজ করার কথা বলি, তাহলে দিস ইজ গ্রেট। কিন্তু আমি সেই সব পারসেপশনে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি একজন ডেভেলপার হওয়ার জন্য আমাদের সর্বনিম্ন মাথা ঘাটাতে হয়। প্রোগ্রামিং এর বেসিক জেনেই আমরা ডেভেলপমেন্ট করতে পারি। প্রোগ্রামিং এর বেসিক জেনে যদি আমরা 10 থেকে 15টা প্রজেক্টের কাজ দেখি,
তাহলেই মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে একটা প্রজেক্টে কি থাকে। একটা ই কমার্স সাইটের যদি কোনোভাবে কাজ দেখতে পারি, মোটামুটি 100টা ই কমার্স সাইট কাছাকাছি বানাইতে পারবো, তাই না? একটা ই কমার্স সাইটে কি কি থাকে, তাহলে শপিং কার্ট গুগল থেকে ওপেন সোর্স প্রজেক্ট থেকে নিয়ে আসতে পারছি। আমার একটা কার্ড দরকার, একটা চেহারাটা কেমন হবে, ইভেন সিএসএস পর্যন্ত এখন লেখা লাগে না, কারণ প্রচুর ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি আছে, তাই না? তো আলটিমেটলি ডেভেলপমেন্টটাতে আমাদের কাজ সব চাইতে কম। এই জন্য এই জায়গাটা নষ্ট হতে শুরু হয়েছে, টু বি অনেস্ট। কারণ ওই যে থার্ড পার্টি লাইব্রেরি, থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যখন হয়ে যায়, আর সবচেয়ে মজার বিষয় যেটা, এটা তো হয়ে গেল, সবচেয়ে মজার ব্যাপার এটার একটা ভিজুয়াল আউটপুট আছে, বাকি দুইটার ভিজুয়াল আউটপুট নেই। ডেভেলপমেন্ট একমাত্র জিনিস তার ভিজুয়াল আউটপুট আছে, কিন্তু প্রোগ্রামিং এর ভিজুয়াল আউটপুট নেই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভিজুয়াল আউটপুট নেই। কেউ মানে আপনি একটা অ্যাপ্লিকেশন সেম দেখতে, আউটপুট মানে ইন্টারফেস দুইটারই সেম, বলতেই পারবেন না যে একটার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে আর একটা 10-15-20 হাজার টাকায় তৈরি করা হয়েছে। এটা আসলে সামনে থেকে বলা সম্ভবই না। হ্যাঁ, ব্যবহার করার পর বলতে পারবেন, কিন্তু ইন্টারফেস দেখে বলতে পারবেন না, কারণ ওর ভিজুয়াল আউটপুট নেই। তাহলে প্রোগ্রামিং কি দাঁড়ালো? প্রোগ্রামিং হচ্ছে প্রবলেম সলভিং। এই যে আমরা কোন একটা নাম্বার সর্ট করতে হলে জাভাস্ক্রিপ্টে যদি করি, তাহলে বলি যে অ্যারে ডট সর্ট মেথড কল করে দিই, ভেতরে একটা ফাংশন পাস করে দিই। অলমোস্ট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সর্টিং অ্যালগরিদম আছে, বিল্ট ইন ভাবেই আছে। কিন্তু কোনোদিনও কি আমরা চিন্তা করে দেখছি যে সর্টিং অ্যালগরিদমটা কেমনে তৈরি হলো? যারা তৈরি করে দেখছি বা যারা চিন্তা করছি, তারা প্রোগ্রামারদের মতো চিন্তা করা শুরু করেছেন, ওকে? আর যারা চিন্তা করতেছেন তো দেওয়াই আছে। এই যে SL3 তে বোধহয় একটা প্রবলেম দেওয়া হয়েছিল, বাঁধন স্যার আমাকে বললো যে আপনাদের হচ্ছে যত সম্ভব কোনো একটা প্রবলেম দেওয়া হয়েছিল, আমার মনে নাই এক্সাক্ট কি প্রবলেম দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা লাইব্রেরি কল করে যে, হ্যাঁ আচ্ছা সেল, আপনারা লাইব্রেরি ব্যবহার করেই নাকি সেটা ইমপ্লিমেন্ট করেছেন। লাইব্রেরি ব্যবহার করে ইমপ্লিমেন্ট করলে তো আসলে আমাদের এই প্রবলেমটা দেওয়ার কোনো মিনিং ছিল না। আমরা চাই যে আপনারা ওই লাইব্রেরিটা বানাতে শেখেন, ঠিক আছে? আমরা চাই না যে আপনি ওই ফাংশনটা কল করা শেখেন। ওই ফাংশনটা কল করা শেখানোর জন্য বাংলাদেশে বহু ইনস্টিটিউট আছে, কিন্তু আমরা চাই যে আপনি ওই জিনিসটা বানাতে শেখেন, আপনি চিন্তা করা শেখেন যে এই জিনিসটা কেউ না কেউ বানাইছে, যদি আমার কোনোদিন সময় আসে যে এটা বানাতে হবে, তাহলে আমি কিভাবে বানাবো, আমি কিভাবে চিন্তা করবো। আপনার বানাইতে পারার দরকার নেই, অ্যাটলিস্ট আপনি ওই লেভেলের চিন্তাটা নিয়ে যান, তাই না? আজকে চিন্তা নিয়ে গেলে কালকে বানাইতে পারবেন, আজকে যদি চিন্তাও নিয়ে না যান তাহলে বানাইতে পারবেন না। তাহলে প্রোগ্রামারের কাজ স্পেসিফিক, প্রোগ্রামারের কাজ শুধুমাত্র অ্যালগরিদম তৈরি করা। আপনি যদি গুগলে সার্চ করেন, আমি একটু ইসে যাই, পৃথিবীতে সবচাইতে বেশি অ্যালগরিদম বোধহয় সর্টিং এর জন্য আছে। আমি যদি একটু সার্চ করি সর্টিং, কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে? এখন যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, সর্টিং অ্যালগরিদমস। ওকে, সর্টিং অ্যালগরিদমস লিখে যদি আমি একটু সার্চ করি গুগলে, আপনি বহু অ্যালগরিদম দেখতে পারবেন। যে দেখেন আপনার গুগলে এখানে কত দেওয়া রয়েছে, কত সব সর্টিং অ্যালগরিদম। ওকে, এক সর্টিং করার জন্য এত অ্যালগরিদম কেন? সর্ট মানে বোঝেন তো, ওই যে আমরা অনেকেই হয়তো জানেন না, তাদের জন্য বলছি। ওই যে আমরা ই কমার্স সাইটে যে বলি না যে কম প্রাইস থেকে বেশি প্রাইসের প্রোডাক্ট গুলো দেখাও, আগে কম দামি প্রাইস, পরে আস্তে আস্তে বেশি দামি প্রাইস। আবার যদি বাজেট ভালো থাকে তাহলে বলি আগে বেশি দামি প্রাইস গুলো দেখাও, প্রোডাক্ট গুলো দেখাও, তারপরে হচ্ছে কম দামি প্রোডাক্ট গুলো দেখাও। সেগুলো হচ্ছে আপনার সর্টিং, ঠিক আছে? তো সর্টিং করার জন্য দুনিয়াতে প্রচুর অ্যালগরিদম আছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ওই বিল্ট ইন অ্যারে ডট সর্ট মেথডটা ব্যবহার করি, তাহলে আমার শেখা হলো না। তাহলে আমি কি করলাম? আমি আরেকজনের তৈরি করা কোড ব্যবহার করলাম। আমি ওকে, মোস্ট অফ দ্য কেস আমি তাই করব, কিন্তু আমি আসলে কি জানি? আমি জানি যে সর্ট কিভাবে হয়, জাভাস্ক্রিপ্টের সর্টটা কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টের বিহাইন্ড দ্য সিন কি সর্ট অ্যালগরিদম দেওয়া আছে? আর যদি আমাকে জাভাস্ক্রিপ্টের সর্ট ব্যবহার করতে দেওয়া না হয়, তাহলে আমি কি করব? এটা আমি জানি না। তো যদি আমি জানি, তাহলে আমি প্রোগ্রামিং করছি, আর যদি আমি না জানি, তাহলে আমি প্রোগ্রামিং করছি না, আমি ডেভেলপমেন্টই করছি। আমি আবারও বলছি, প্রোডাকশন লেভেলের কাজ করার ক্ষেত্রে আমাদের সবসময় যে প্রোগ্রামিং এর নিজে থেকে প্রোগ্রামিং করতে হবে এমনটা না। আমি শুধু ডিফারেন্স গুলো বোঝানোর জন্য বলছি সবকিছু, ওকে? সো আপনি যদি একটু সর্টিং অ্যালগরিদমের উইকিপিডিয়াতে যান, দেখতে পারবেন হিউজ পরিমাণ লিস্ট আছে। এই যে এখানে তাও অল্প কয়েকটা দেওয়া আছে, এই যে এইগুলো সবই সর্টিং অ্যালগরিদম। তাহলে একটা অ্যালগরিদম, একটাই কাজ, কিন্তু এত রকমের অ্যালগরিদম কেন এসছে?
এফিশিয়েন্ট করার জন্য। একটা অ্যালগোরিদম ছিল হচ্ছে আপনার বাবল সর্ট। বাবল সর্ট হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট সর্টিং অ্যালগোরিদম ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু সবচাইতে জঘন্যতম একটা অ্যালগোরিদম। ইমপ্লিমেন্ট করা সহজ কিন্তু পারফরমেন্স খুবই জঘন্য। তাহলে পারফরমেন্স জঘন্য হলে তো হবে না, পারফরমেন্স ভালো করার জন্য বিভিন্ন প্রোগ্রামার চেষ্টা করে গেছে এবং কিছু না কিছু বানাইছে। এখন আমরা আজকে গুগল ম্যাপ ব্যবহার করি, তাই না? গুগল ম্যাপ আমরা সহজেই ব্যবহার করতে পারছি, গুগল ম্যাপের এপিআই দেওয়া আছে। এখন একটা প্রজেক্ট যদি আমাদের করতে হয়, দেখা যাচ্ছে কেউ বললো যে আপনি একটা ইস টাইপের প্রজেক্ট করবেন, এটাকে কি বলে, জি, ডেলিভারি সিস্টেম করতে পারেন, অথবা হচ্ছে পাঠাওয়ের মতো একটা রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। আপনি কি করবেন, আমি কি করব, সিম্পলি গুগল এপিআইটাকে নিয়ে তাদের এপিআই কল করে করে সহজে করে ফেলবো। কিন্তু বিহাইন্ড দ্য সিন এর কি অ্যালগোরিদম কাজ করছে সেটা কিন্তু আমরা জানবো না। আমরা যদি জানি তাহলে উই আর ডুইং সাম প্রোগ্রামিং, আর আমরা যদি না জানি তাহলে উই আর জাস্ট ডেভেলপিং। অন্যের তৈরি করা কোড আমরা ডেভেলপ করছি বা কল করে এপিআই কল করে করে কাজ করছি। সো আমি যদি বলি ওর বিহাইন্ড দ্য সিন আছে হচ্ছে গ্রাফ অ্যালগোরিদম। সো গ্রাফ ডাটা স্ট্রাকচারস এবং অ্যালগোরিদম, ডিজিক্সট্রা অ্যালগোরিদম। আমি এখানে সিম্পলি গ্রাফ অ্যালগোরিদমস লিখি। গ্রাফের উপরে কি পরিমাণ অ্যালগোরিদম আছে সেটা গিক্স ফর গিক্সে গেলেও আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ অ্যালগোরিদম আছে শুধুমাত্র এক গ্রাফের জন্য। হিউজ পরিমাণ অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম গুলো কেউ না কেউ লিখছে, এই অ্যালগোরিদম গুলো কেউ না কেউ স্টাডি করছে, স্টাডি করে কেউ না কেউ আপগ্রেড করছে, কিছু না কিছু জায়গায় দেখা যাচ্ছে মিস্টেক পাচ্ছে, সেগুলোকে আপডেট করছে কন্টিনিউয়াসলি, আবার নতুন অ্যালগোরিদম তৈরি করছে। তো যারা এই কাজগুলো করছে দে আর প্রোগ্রামার। আর আমরা যারা ছোট লেভেলে, ছোট পরিসরে ডেভেলপমেন্টের কাজ করছি, প্রোগ্রামারদের তৈরি করা কোড ব্যবহার করছি, থার্ড পার্টি মডিউল এবং ভিজুয়াল কোনো একটা কিছু তৈরি করছি। আজকের দুনিয়ায় নোটজেস এর এপিআই তৈরি করতে পারেন কে কে আমাকে একটু বলেন তো, যে আমি নোটজেস এর এপিআই তৈরি করতে পারি? হাত তোলেন, জাস্ট হাত তোলেন। ফারদিন ভাই পারেন? যদি আগের হাত তোলা থাকে ভাই, ফারদিন ভাই আপনার সাথে আমি কথা বলবো, মাস্ট কথা বলবো, আপনি একটু কাইন্ডলি পরে করেন। আমার মনে আছে আপনি হাত তুলছেন। হ্যাঁ, তো এপিআই তৈরি করতে পারেন, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। নোটজেস ব্যবহার করে, এক্সপ্রেস ব্যবহার করে একটা এপিআই তৈরি করতে আপনার ম্যাক্সিমাম গেলে 10 মিনিট থেকে 20 মিনিট লাগবে। ছোটখাটো একটা এপিআই তৈরি করতে 10 থেকে 20 মিনিট লাগবে। আবার গ্যাটসবি সম্পর্কে নাম জানেন? গ্যাটসবির নাম তো অনেকেই শুনছেন হয়তো। সো এই গ্যাটসবি ব্যবহার করে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে অল্প কয়েকদিন, কয়েক দিন বলছি, কয়েক ঘন্টা সময় লাগবে। তো আমরা এই ছোট পরিসরে যখন ডেভেলপমেন্টের কথা বলছি, সাথে সাথে একটা ভিজুয়াল আউটপুট পাচ্ছি, এই ডেভেলপমেন্ট করতে সময় লাগে না, বা এই ডেভেলপমেন্টের ভ্যালুটা সবচাইতে কম। ওকে, কিন্তু এই জিনিসটাই, এই সেম প্রোডাক্ট যখন আমাদের সারা বিশ্বের জন্য তৈরি করতে হবে, তখন উই নিড ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং মানে কি? ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কম বাজেটে সবচাইতে পসিবল বেস্ট রেজাল্টটা বের করে আনার ওয়েটা খুঁজে বের করা। ওকে, কম খরচ হবে। আচ্ছা, আমরা একটু ইঞ্জিনিয়ারিং কি একটু দেখি, গুগলে সার্চ করি। আচ্ছা, engineering is the use of scientific principles to design, build, machine, structures and other items including bridges, tunnels, roads, buildings. Okay, কি কি লাস্টের দিকে আছে ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু এর ফার্স্টের দিকে কয়েকটা কথা আছে যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ইউজ অফ সায়েন্টিফিক প্রিন্সিপলস টু ডিজাইন অ্যান্ড বিল্ড মেশিনস, স্ট্রাকচারস এন্ড আদার আইটেমস। সায়েন্টিফিক প্রিন্সিপাল ব্যবহার করে মেশিন, স্ট্রাকচারস এবং আদার আইটেমস কি করতে হবে, তৈরি করার কথা বলা হচ্ছে, স্ট্রাকচার করার কথা বলা হচ্ছে। কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বা একটা সফটওয়্যারের ক্ষেত্রে এই ইঞ্জিনিয়ারিংটা পারফেক্টলি কাজে লাগে না, কারণ এখানে সবকিছুই কোডের আবার ইঞ্জিনিয়ারিং কি, এরকম মনে হতে পারে। তো আমরা যদি একটু সার্চ করি হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গত ডেমো ক্যাম্পে আমি 2টা বইয়ের নাম সাজেস্ট করছিলাম, কেউ দেখছেন? যদি দেখে থাকেন ওই বই দুটো পড়তে পারেন। আচ্ছা,
Software engineering is the system application of engineering approach to the development of software. Software engineering is a computer discipline. এই লাইনটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ কম্পিউটিং ডিসিপ্লিন। আর আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে অ্যাপ্রোচ টু দ্য ডেভেলপমেন্ট অফ এ সফটওয়্যার। মানে ডেভেলপমেন্ট না জানলে সেখানে ইঞ্জিনিয়ারিং আসে না, ইঞ্জিনিয়ারিং আসে পরে, আগে আসে ডেভেলপমেন্ট। মানে আমরা সেকেন্ড ফেজে আসি। তার মানে এই যে একটু আগে কে ফারুক ভাই বলছিলেন মনে হয় যে আমরা কামলা, ওকে আমরা কামলা তো ফার্স্টে হবই, স্বাভাবিক, আমরা ফার্স্টে কামলাই থাকবো, কিন্তু আমাদের মেন্টালিটি যেন থাকে এখান থেকে পার হয়ে আমরা আরো একটা লেভেলে যেতে পারি। ওকে, সবাই প্রথমে কামলা থাকে, একটা সেনাপতিও প্রথমে একটা সাধারণ সিপাহী থাকে, তাই না? এটাই স্বাভাবিক। তো আমাদের কাজ হচ্ছে যে, আচ্ছা সুমন হোসেন শোন ভাই, বই দুইটা কি কি? বই দুইটা হচ্ছে আমার ডেমো ক্যাম্পের ভিডিওগুলো দেখা শুরু করেন, সেকেন্ড ভিডিওতে বা থার্ড ভিডিওতে যত সম্ভব রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর। তাহলে এখন কি কিছুটা বোঝা যাচ্ছে যে প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর তফাৎটা কোথায়? কিছুটা? হ্যাঁ, এই যে লাস্টে একটা কথা বলেন না, মানে হ্যাঁ, এই সেকেন্ড ফেজ, মানে আগে ডেভেলপমেন্ট পরে ইঞ্জিনিয়ারিংটা আসবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন? আচ্ছা, এখন আপনাকে প্রথমে একটা প্রোডাক্ট তৈরি করা শিখতে হবে। দেখেন আমি যে আবার খাবারের এক্সাম্পলটাতে চলে যাই, ঢাকাইয়া পরোটার এক্সাম্পলে চলে যাই। দেখেন একটা প্রোডাক্ট প্রথমে কিন্তু তৈরি হয়েছে, একটা ইন্ডাস্ট্রিতে সহজেই চলে যায়নি। যখনই আইডিয়া আসছে তখন ইন্ডাস্ট্রিতে চলে যায়নি। একটা প্রোডাক্ট প্রথমে কেউ একজন তৈরি করছে, সে প্রোগ্রামার, সে তৈরি করার পরে সেটা দিয়ে ব্যবসা করা যেতে পারে, আরেক দল মানুষ বুঝতে পারছে, একটা রেস্টুরেন্ট, এবং সে ছোট পরিসরে সেটার এক্সপেরিমেন্ট চালাইছে, কাইন্ড অফ এটাকে বলে এক্সপেরিমেন্টই। ওকে, তো সে হচ্ছে তার রেস্টুরেন্টে এই প্রোডাক্টটা তৈরি করছে, একটু বাল্ক অ্যামাউন্টে 100 200 300 প্রতিদিন তৈরি করছে, এবং তৈরি করে সে হচ্ছে সেটাকে বিক্রি করছে। যখন ডেভেলপমেন্ট কমপ্লিট, ডেভেলপমেন্টও সাকসেসফুল, মানুষজন এই পরোটার প্রতি ফ্যান হয়ে গেছে, মানুষজন এই পরোটা খাচ্ছে, তখন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট চিন্তা করলো যে ইয়াস, আমরা এটাকে মানুষের হাতে হাতে পৌঁছে দিব প্রতিদিন সকালে। তো তখন আসলো ইঞ্জিনিয়ারিং, যখন এটা বাল্ক অ্যামাউন্টে হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং নেই। আপনি যদি গুগল সার্চ ইঞ্জিনের মতো কি বলে সার্চ ইঞ্জিন তৈরি করেন, এবং সেটা টার্গেট থাকে যে আপনার এলাকার ভেতরে শুধুমাত্র সার্ভ করবেন, 1000 মানুষ ব্যবহার করবে, দেয়ার ইজ নো ইঞ্জিনিয়ারিং। সেখানে কোনো ইঞ্জিনিয়ারিং এর দরকার নেই। আর যেখানে ইঞ্জিনিয়ারিং এর দরকার নেই সেখানে আপনি ইঞ্জিনিয়ারিং কেন করবেন? একটা প্রোডাক্ট ডেভেলপ হওয়ার আগেও ইঞ্জিনিয়ারিং করা যায়, একটা প্রোডাক্ট ডেভেলপ হওয়ার পরেও ইঞ্জিনিয়ারিং করা যায়। কিন্তু আপনি যদি ডেভেলপার প্রথমে না হন, আপনি যদি প্রথমে ডেভেলপার না হন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে ইঞ্জিনিয়ারিংটা কোথায় দরকার। প্রথমে আপনাকে একজন ডেভেলপার হতে হবে। একজন ডেভেলপার হওয়ার পরে একটা প্রোডাক্ট ডেভেলপ করার পরে সেই প্রোডাক্টটা লার্জ স্কেলে কি ধরনের প্রবলেম তৈরি করতে পারে, কস্টের ক্ষেত্রে কি ধরনের ইস্যু হতে পারে, টাইম এস্টিমেশনের ক্ষেত্রে কি ধরনের ইস্যু হতে পারে, রিস্কের ক্ষেত্রে কি রকম ইস্যু হতে পারে, রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেই ইস্যুগুলো বুঝতে হবে। তারপরে না আপনি ইঞ্জিনিয়ারিং এ যাবেন, আগে আপনার প্রোডাক্ট তৈরি করা শিখতে হবে। এই জন্য প্রথমে সব জায়গায় প্রোডাক্ট তৈরি করাই শেখাই, প্রোগ্রামিং শেখাই, তারপরে প্রোডাক্ট তৈরি করা শেখাই, তার আগে কিছুই শেখাই না। এই লাস্ট স্টেপটা আসলে কম্পিউটার সায়েন্সে তো অ্যাটলিস্ট শেখাই না। বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের যে ইটা আছে কিন্তু না। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু বুঝতে পারলাম যে মানে ডেভেলপমেন্ট আগে কেন, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেন। কিন্তু কথা হচ্ছে, আমি যখন হচ্ছে ডেভেলপমেন্ট করবো, মানে কোনো কিছু বানাবো, তো শুরুতে একটা জিনিস বানাইতে গেলেও তো আমাকে কিছু মানে অ্যানালিসিস করতে হবে। এইটা তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি গলি ক্রিকেট খেলেন, হ্যাঁ, আর গলি ক্রিকেট খেলার সময় তো আপনার তামিমের মতো প্রেশার নিতে হবে না, হবে? আপনি গলি ক্রিকেট খেলতে খেলতে প্র্যাকটিস করতে 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 ন্যাশনাল টিমে যখন যাবেন, তখন ওই প্রেশার কেন নিতে হবে, কিভাবে নিতে হবে, ওটা তো আপনার বলতে হবে না, ওটা অটোমেটিক চলে আসবে। মানে ইনিশিয়াল ফেজে যে অ্যাপ্লিকেশন গুলো আপনি তৈরি করবেন, সেই অ্যাপ্লিকেশন গুলোর জন্য আপনার এত প্রেশার নেই। আপনি মোটামুটি কয়েকটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, 8-10টা পোর্টফোলিওর জন্য তৈরি করেন, করার পরে এইবার যখন আপনি দেখছেন যে না, আই ক্যান ডেভেলপ সফটওয়্যার, ওকে, আমি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যে মানে অন্যের কোড দিয়ে হোক, যেভাবেই হোক, আমি অ্যাটলিস্ট একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারছি। এইবার না কথা আসবে যে এটা সাস্টেনেবল কিনা, এটা রিলায়েবল কিনা, এটা ট্রাস্টেবল কিনা, এটা সিকিউর কিনা, এটা সব সময় মানে কত সময় আপ এন্ড ডাউন থাকবে, কখন মানে 100% আমি আপ টাইম প্রোভাইড করতে পারছি কিনা, তারপরে না কোশ্চেন আসবে। প্রথমে আগে আমি ডেভেলপমেন্ট শিখি, তারপরে সেটাকে বড় লেভেলে কিভাবে করতে হয় তখন শিখে। অবশ্যই আপনার কথা রাইট যে
বড় অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে আগে আমাকে প্ল্যানিং করতে হবে, তারপরে না ডেভেলপমেন্ট করতে হবে। ইয়েস, আমি আসলে আপনাকে ফেজের কথা বলছি না, মানে ডেভেলপমেন্ট ফেজের কথা বলছি না, আমি বলছি একজন ডেভেলপারের ফেজের কথা। আপনি হুট করে এসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেন না, এটা টাফ আপনার জন্য। আগে আপনাকে ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে ডেভেলপমেন্ট জানার পরে আপনি ইঞ্জিনিয়ার হইতে পারবেন, এটা সহজ হবে আপনার জন্য। ঠিক আছে, এখন কি আমি আপনাকে বোঝাইতে পারছি ফয়সাল ভাই? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। না, আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন, আমি ডেভেলপার হওয়ার কথা বলছি। ঠিক আছে, এই জায়গাটা একটা ইস্যু। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার পয়েন্ট 100% রাইট। যে কোনো একটা প্রোডাক্ট রেডি হওয়ার জন্য আগে তো আমার ইঞ্জিনিয়ারিং করতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে না আমি ডেভেলপমেন্ট করব। কিন্তু এটা তো অবশ্যই করবো, আগে আমরা শিখে নিই ডেভেলপমেন্টটা, তারপরে আস্তে আস্তে আমরা ইঞ্জিনিয়ারিংটা কিছুটা শিখি, তারপরে ওই লেভেলে যাবো, তাই না? ওকে, তো এখানে হচ্ছে একটা মেসেজ ছিল অনেক বড়। সাকরান সালে ভাইয়ের, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলো কোনো সমস্যাকে ওভারঅল কিভাবে সলভ করা যায় তার কাঠামো থেকে শুরু করে সকল বিষয় সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা। ওকে, প্রোগ্রামার হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে কাঠামোকে তৈরি করে। ওকে, ইয়েস, কথা সত্য। আবু জবর মাসুদ রানা প্লিজ। আচ্ছা, ডেভেলপমেন্ট মানে কামলা। আচ্ছা, অনেক মেসেজ আছে, দরকার নেই। এবার কথা হচ্ছে ডেভেলপমেন্ট মানে কামলা না, ডেভেলপমেন্ট একটা জার্নি। ওকে, এখন জার্নির ভেতরে যে কোনো ফেজে আসতে পারে। আপনি কোথায় যে থেমে যাচ্ছেন, ইটস আপ টু ইউ। আপনি যেই লেভেলে যে থামতে চাচ্ছেন সেই লেভেলে যেই আপনি থামতে পারেন, নো প্রবলেম। আর ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা একদিনে বা 2 দিনে হয় না। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা হচ্ছে ইটস এ প্র্যাকটিস। ওই যে একটা কথা আমরা এখানে পড়লাম, দাঁড়ান একটু দেখি কি যেন ছিল, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ কম্পিউটিং ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা কি? এই ডিসিপ্লিনটা হচ্ছে আপনার কোডিং কনভেনশন কি হবে। আপনার প্রত্যেকটা কাজের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ডকুমেন্টস থাকে। যখন আমরা ডেভেলপমেন্ট করি, সর্বোচ্চ গেলে আমরা কি করি, আমরা কোডের ভেতরে ডকুমেন্টস লিখে রাখি কমেন্টস দিয়ে। এছাড়া আমরা কিন্তু খুব বেশি ডকুমেন্টস করি না। এই এখন তো হচ্ছে ডেভঅপস এর যুগ আসার পরে টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্টটা একটু বাড়ছে, মানে কোডের ভেতরে আমরা টেস্টিংও করছি। কিন্তু আগে তাও করতাম না। আগে শুধুমাত্র কি করতাম, আগে শুধুমাত্র সাউন্ডের সমস্যা হচ্ছে? রিজন ভাই সবাই শুনতে পাচ্ছেন নাকি সমস্যা হচ্ছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ, সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ভাই। এখনো? এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে ওকে, ক্লিয়ার। তো যেটা বলছিলাম যে একটা সফটওয়্যার ডিসিপ্লিন বলতে আসলে কি বোঝাচ্ছে? এগেইন সমস্যা ভাইয়া, এগেইন সমস্যা। আবার সমস্যা করতেছে। আচ্ছা, দাঁড়ান জাস্ট এ মিনিট। ভাইয়া নেটওয়ার্ক এতক্ষণ রেড হয়েছিল, আচ্ছা আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে কথা? এখনো রেড। এখনো রেড? সমস্যা হচ্ছে ভাই, কিছুই শুনতে পাচ্ছি না। আমি এখন কিছু বলছি না তো, জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। এখন ঠিক আছে? ওকে, জি আমরা ভাই, এখন নেট হোয়াইট আছে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে একটা ডিসিপ্লিন, তাই তো? এই ডিসিপ্লিনের ভেতরে অনেক কিছু চলে আসে। একজন ডেভেলপার যখন কোড করে তখন সে ডকুমেন্টেশনটাও ঠিকভাবে করে না। এখন টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট আসার কারণে তারা ডেভেলপমেন্টের সাথে সাথে একটু টেস্টিং কোড লিখতে বাধ্য হয়, কারণ ডেভঅপস এর যুগ, না হলে সিনিয়র ডেভেলপাররা ঝাড়বে। এজন্য তারা কোডিং এর কিছু টেস্টিং করে, কিন্তু আগে তাও করতো না। একটা কোডের ভেতরে দেখা যাচ্ছে যে কমেন্টস দিয়ে ডকুমেন্টস লেখে, আবার টেস্টিং গুলো সেভাবে করছে না, বা করলে করতে পারি, ইটস ওকে। কিন্তু সবই বর্তমান কেন্দ্রিক, ফিউচার কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা একজন ডেভেলপার সাধারণতই করে না। আর একজন ইঞ্জিনিয়ার সবকিছু চিন্তা করে ফিউচার কেন্দ্রিক। তার একটা ডেভেলপমেন্ট প্রসেস শুরুই হয় ডকুমেন্টস তৈরি করা দিয়ে। আপনি ফার্স্টের একটা ডেভেলপমেন্টের অন্তত পক্ষে স্টিল নাও সমস্যা। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, আবার প্রবলেম। আচ্ছা, আমি নেটওয়ার্ক চেঞ্জ করতেছি।
ফোনের নেট অন করে তো ফোনের নেট তো পাচ্ছে না। ফোনের নেটও পাই না, এত পাইছে তো কথাই বলছি আস্তে, এখন শোনা যাবে লো না দেখি। আচ্ছা ওকে, সো এবার ঠিক থাকার কথা অ্যাটলিস্ট। সাউন্ড নেই? পারফেক্ট, ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, ইঞ্জিনিয়াররা সবকিছু করে হচ্ছে ফিউচারের কথা চিন্তা করে। এখন তাদের কাজই শুরু হয় ডকুমেন্টস থেকে। একদম আপনি হয়তো একটা ডেভেলপমেন্টের প্রথম 2-3 মাস কোনো কাজই দেখতে পারবেন না, কোনো আউটকামই দেখতে পারবেন না। একজন ডেভেলপার হলে কি হয়, বা আমরাও যখন একটা কিছু ডেভেলপ করি, আরে প্ল্যান পাইছি সহজে শর্টকাটে যে ফ্রেমওয়ার্ক ডাউনলোড করে বা যা যা দরকার সবকিছু কোড করা শুরু করে দিই। কিন্তু একজন ইঞ্জিনিয়ারের সবকিছু ডকুমেন্টস থাকে, তাদের রিকোয়ারমেন্টস এর ডকুমেন্টস থাকে, তাদের সিস্টেম ডিজাইনের ডকুমেন্টস থাকে, তাদের সফটওয়্যার আর্কিটেকচারের ডকুমেন্টস থাকে, ইচ অ্যান্ড এভরিথিং। যেটা দেখে আপনি আজকে যেমন খুব ইজিলি কাজ করতে পারবেন, আজ থেকে 10 বছর পরে এসে যদি আপনার কোডের ভেতরে কোথাও কোনো চেঞ্জ করতে হয়, ওই ডকুমেন্টসে লেখা আছে কোথায় চেঞ্জ করতে হবে, কোথায় কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে সেটা স্কেল করা হয়েছে, ইচ এন্ড এভরি ডিটেলস লেখা থাকে। তারপরে হচ্ছে টেস্টিং কোড গুলো সুন্দরভাবে লেখা থাকে, টেস্ট কেস থেকে শুরু করে মানে সবকিছু। তারপরে ডকুমেন্টস লেখা থাকে ইউজারের জন্য, ডকুমেন্টস লেখা থাকে ডেভেলপারদের জন্য। প্রচুর কাজ এরা করে ক্লিনার ওয়েতে। এদের প্রথমেই একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এরা একটা কোডিং কনভেনশন তৈরি করে। কোডিং কনভেনশন কেন তৈরি করে? কোডিং কনভেনশন, প্রজেক্ট স্ট্রাকচার কনভেনশন কেন তৈরি করে? কারণ একটা লার্জ স্কেলের প্রজেক্টের জন্যই তো সাধারণত ইঞ্জিনিয়ারিং করা হয়, এটা ছোটখাটো প্রজেক্টের জন্য করা হয় না। তো লার্জ স্কেলের প্রজেক্ট ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এমন আমার যে এমপ্লয়ি গুলো কাজ শুরু করলো, যে ডেভেলপার গুলো কাজ শুরু করলো, সে থাকলো না, সে অন্য কোনো জায়গা থেকে বড় অফার পাইছে চলে গেছে। তো তাহলে ডেভেলপমেন্টটা কিভাবে হবে? তাহলে নতুন আসবে আরো। একটা টিমে দেখা যাচ্ছে নতুন 5 জন যুক্ত হয়েছে, তো 5 জনকে তো শেখানো সম্ভব না, ধরে ধরে প্রত্যেকটা কোড বেস বোঝানো সম্ভব না। তাই একটা কনভেনশন তৈরি করে রাখা আছে যে ভাই তোমার সবকিছু এইভাবেই পাবা, একটা ডকুমেন্টস করা আছে যে এই কোড কিভাবে বুঝতে হবে। সেই ডকুমেন্টসটা পড়ে নিবে, পড়ে নিলে অটোমেটিক্যালি সে বুঝতে পারবে যে কোথায় কি আছে, কেন আছে, সে কোথায় কন্ট্রিবিউট করবে, কিভাবে কি করবে, সবকিছু সবকিছু ডকুমেন্টস বেস। তারা বর্তমানের থেকে বেশি ফিউচার কেন্দ্রিক চিন্তা করে। তারা ইনস্ট্যান্ট ডেলিভারি থেকে বেশি সাস্টেনেবল ডেলিভারিটা পছন্দ করে, যে আমার অ্যাপ্লিকেশন ক্রাশ করবে না, আমার অ্যাপ্লিকেশনে লক্ষ লক্ষ মানুষ এসে ব্যবহার করতে পারবে, এটা কোনো মানে ইস্যু হবে না। আমার অ্যাপ্লিকেশনে যদি হুট করে ওই যে রেজাল্টের দিনের মতো, যে হুট করে একদিন কোটি কোটি মানুষ চলে আসে, ইন দ্যাট কেস আমার কোনো ইস্যু হবে না, আমি ইচ্ছা করলেই স্কেল করতে পারবো, ইলাস্টিকের মতো যত দরকার তত স্কেল করতে পারবো। এই বিষয়গুলো একজন ইঞ্জিনিয়ারকে চিন্তা করতে হয়। আর এখানেই একটা অ্যাপ্লিকেশনের প্রাইস ভ্যারি করে। এর আগে কিন্তু প্রাইস ভ্যারি করে না, কারণ অন্যের কোড দেখে আমি ডেভেলপ করব বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমি ডেভেলপ করব, প্রোগ্রামিং এর আমার কোনো কাজ নাই, তাহলে একটা প্রোডাক্টের দাম আর কত হতে পারে। কিন্তু ভ্যারি করেই যখন এটাকে এর সাথে ইঞ্জিনিয়ারিং কথাটা যুক্ত হয়। আমি এলাকার ভিতরে বাঁশের সাঁকো বানাবো, সেটার কস্টিংস আর একটা পদ্মা ব্রিজ বানানোর কস্টিং তো এক জিনিস না, তাই না? ওই বাঁশের সাঁকোটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর পদ্মা ব্রিজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ঘরের বাসায় হচ্ছে গ্রামের বাড়িতে দোতলা ঘর বানাই না, টিন দিয়ে খড় দিয়ে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর অ্যাকচুয়ালি ওই ভিডিওতে এটা বলিনি, এটা আপনাদেরকে বলছি। এখনো শোনা যাচ্ছে না? হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদেরকে বলিনি, মানে ওই ভিডিওতে বলিনি, আপনাদেরকে বলছি যে দোতলা ঘরটা হচ্ছে আপনি ডেভেলপমেন্ট কল্পনা করতে পারেন, আর ডুপ্লেক্স যখনই বানাতে হচ্ছে দিস ইজ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো আমরা ডেভেলপমেন্ট শিখছি এবং আমাদের ডেভেলপমেন্ট শিখতেই হবে। ডেভেলপমেন্ট না শিখে আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না। আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করার উদ্দেশ্য কাউকে ডিমোটিভেট করা না, কাউকে ডাউন করা না, আপনাদেরকে সত্যটা জানানো, যেন আপনাদের স্বপ্নটা বড় হয়। আপনাদের যেন এই জিনিসটা মনে না হয় যে এই পর্যন্ত যে আমাকে থেমে যেতে হবে, বা এইটুকু করতে পারলেই হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এইটুকু করতে পারলেই হয়ে গেল। অনেকগুলো ফেজ আছে। আপনি যেমন যদি শুধু HTML CSS লিখতে পারেন, তাহলে এটা করেও পৃথিবীতে বড় বড় চাকরি পাওয়া সম্ভব, শুধু এতটুকু করে। আবার আপনি শুধু জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন ভালো, শুধু জাভাস্ক্রিপ্ট করে চাকরি পাওয়া সম্ভব, যদি আপনি আসলেই ভালো জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন। আপনি কোনো ডেভেলপমেন্ট পারেন না, আপনি শুধু প্রোগ্রামিং, অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচারস নিয়ে পড়ে থাকেন, তাহলেও আপনার দুনিয়াতে মানে অপেক্ষা করছে বড় বড় লেভেলের চাকরি। ঠিক আছে? নাসা, তারপরে গুগলের মতো কোম্পানি হচ্ছে আপনাকে নেওয়ার জন্য বসে থাকবে, যদি আপনি আসলেই এগুলো নিয়ে রিসার্চ করতে পারেন।
কিন্তু তারপরেও আমাদের একটা তো আইডিয়া থাকে যে প্রত্যেকের একটা ড্রিম থাকে যে আমি কত দূর পর্যন্ত যাব, কত দূর পর্যন্ত শিখবো। যেমন এখন বর্তমানে একটা ড্রিম এসে দাঁড়াইছে সবার, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কনসেপ্ট এসেছে হচ্ছে ল্যাম্প স্ট্যাক থেকে, বহু বছর পূর্বে ল্যাম্প স্ট্যাক থেকে। কি কি ছিল যেন, লিনাক্স, অ্যাপাচি, মাইসিকুয়েল আর হচ্ছে পিএইচপি, এখান থেকে এসেছিল হচ্ছে ল্যাম্প স্ট্যাক। এই ল্যাম্প স্ট্যাক আসার পর থেকেই ফুল স্ট্যাক টার্মটা আসে। কারণ তখন ওই ফ্রন্ট এন্ড বলে কিছু ছিল না, কিন্তু হ্যাঁ তখন ফ্রন্ট এন্ড ছিল না, তখন হচ্ছে আপনার এইচটিএমএল, সিএসএস, কিছুটা বেসিক জাভাস্ক্রিপ্ট, ওই প্লাগইনস ট্রাগইনস, জেকোয়ারি তখন খুব চল, জেকোয়ারি, প্লাগইনস আর হচ্ছে ব্যাক এন্ডে পিএইচপি, এতটুকু জানলে পারেই মোটামুটি একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করা যেত। তখন ওয়েব অ্যাপ্লিকেশন বলতে সিঙ্গেল অ্যাপ্লিকেশন, সব কাজ ব্যাক এন্ডে হয়, ফ্রন্ট এন্ডে কিছুই হয় না, সবকিছু সার্ভার থেকে রিড হয়ে আসে, রেন্ডার হয়ে আসে। আর এখন যে মিনি স্ট্যাক, মার্নি স্ট্যাক এসছে, এখন যে আরেকটা নতুন স্টেপ দাঁড় করানো হয়েছে, অ্যাপ্লিকেশন এখন একটার বদলে দুইটা হয়ে গেছে, তো এখন একটু প্রসেসটা প্যারার, তো তারপরেও ফ্রেমওয়ার্ক গুলো এত ইজি হয়ে গেছে যে কারণে ফুল স্ট্যাক এখন ঘরে ঘরে কোম্পানিগুলো ফুল স্ট্যাক চাই। কিন্তু পারফেক্টলি যদি আমার লেভেলটাকে আপ করে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, মানে অনেক উপরে নিয়ে যেতে হয়, তাহলে ডেভেলপমেন্টের থেকে বেশি ফোকাস দেওয়া উচিত। ওই মার্নি স্ট্যাক শিখলাম, ওকে মার্নি স্ট্যাক শেখা শেষ, এটা শেখার পরে আসলে আমার ফোকাস দেওয়া উচিত অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিং এর দিকে। এবং এই ইঞ্জিনিয়ারিং এর দিকে ফোকাস দেওয়া বলতে কিন্তু আমি এটা বোঝাচ্ছি না যে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি নিতে হবে, এটা বলছি না আমি। ওটা আপনি স্টাডি করেন, একটা দুইটা বই পড়েন, ঘাটেন, দেখতে থাকেন, মানে এগুলোও কিন্তু এক ধরনের নেশা। এর ভেতরে ঢুকে গেলে একটা প্রোডাক্ট কিভাবে তৈরি হয়, সেই প্রোডাক্ট তৈরির বিষয়টা যদি আমি ভেতরে ঢুকতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি নেশা ধরে যাবে। আর এখানে প্রত্যেকের নিজস্ব প্রোডাক্ট তৈরি করার কিছু না কিছু স্বপ্ন আছেই, আমি জানি সেটা। কেউ হয়তো স্বীকার করবেন, কেউ হয়তো করবেন না, কিন্তু প্রত্যেকেরই নিজের একটা সফটওয়্যার, নিজের একটা প্রোডাক্ট, সার্ভিস তৈরি করার ইচ্ছা থাকে। তো একটা নিজের প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশের স্টার্টআপ গুলো ফেল করে কেন জানেন? আমাদের দেশের স্টার্টআপ গুলো ফেল করার রিজনই হচ্ছে তারা প্রোডাক্ট কেমনে বানাতে হয় সেটা জানে না। ভাই, ডেভেলপমেন্ট করা আর প্রোডাক্ট তৈরি করা এক জিনিস না। প্রোডাক্ট তৈরি করা ইঞ্জিনিয়ারের কাজ, আর ডেভেলপমেন্ট করা ডেভেলপারের কাজ। ডেভেলপমেন্ট আমি আপনি যে কেউ করতে পারবে, কোনো সমস্যা না, ঠিক আছে? আর যদি সেটাকে, হ্যাঁ, ইট পাথর রড সিমেন্ট বালি থাকলেই আমি ডেভেলপমেন্ট করতে পারবো, কিন্তু সেটা একটা বিল্ডিং হবে, সেটা যে বুর্জ খলিফা হবে সেটা আমি বলতে পারবো না, তাই না? সেটা বলতে পারার জন্য আমার ইঞ্জিনিয়ার হইতে হবে। ইঞ্জিনিয়ারিং যদি ডেভেলপমেন্ট এন্ড ডুপ্লেক্স যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে এখানে প্রোগ্রামারদের অবস্থান কোথায়? এই এক্সাম্পলে প্রোগ্রামারদের অবস্থান খুঁজে বের করা খুব টাফ। আপনি ধরতে পারেন যে ইট পাথর, ওই যে তো সরি ফারদিন ভাই তো বলেই দিছে, এক্স্যাক্টলি ইট পাথর রড সিমেন্ট বালি, এইগুলোই হচ্ছে প্রোগ্রামারদের অবস্থান আসলেই। ফারদিন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমার মেন কথা বলা শেষ আজকের। অনেকক্ষণ হাত তুলে রাখছিলেন। এখন হুম, আমার কতটুকু শিখতে হবে? যদি ধরুন আমি এখন ডেভেলপার, ঠিক আছে, হ্যাঁ, কতটুকু শিখলে আমি কোথায় পৌঁছাতে পারবো? আচ্ছা, কতটুকু শিখতে হবে এর কোনো সীমানা নাই। ওকে, এইটাকে মানে ডেভেলপমেন্ট জগৎ বলেন, আইটি জগতে বলেন, এই জগতে কখনোই আপনি সীমানা দিয়ে দিতে পারবেন না যে এতটুকু শিখলেই আপনি পারবেন। এটার একটা মানে কনফিডেন্স লেভেল আছে। হ্যাঁ, যেমন আপনি একজন, আমি একটু এক্সাম্পলতে বোঝানোর চেষ্টা করি যে কতটুকু শিখবেন। আপনি যখন প্রথম এইচটিএমএল শিখতেন, তখন এইচটিএমএল সিএসএস আপনার কাছে একটু কঠিন কঠিন লাগতো না? মনে হতো যে কবে আমি এরকম পেজ বানাইতে পারবো, কবে আমি এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো, এরকম মনে হতো। কিন্তু হ্যাঁ, তো সেই মনে হওয়ার থেকে এখন কিন্তু আর মনে হয় না। এখন মনে হয় যে আচ্ছা, করতে তো পারি, আমি যে কোনো কিছু করতে পারি। একটা কনফিডেন্স চলে আসছে না? যে কোনো কিছুই হোক না, জি আমি তো ভাই। করে ফেলতে পারবো। তো এই কনফিডেন্সটা কিন্তু আমি আপনাকে দিয়ে দেইনি, আমি আপনাকে বলে দেইনি যে ভাই এতটুকু করেন তাহলে আপনার কনফিডেন্স চলে আসবে। এই কনফিডেন্স আপনি প্র্যাকটিস করতে করতে আপনার হয়ে গেছে যে আমি এখন যেটা খুশি সেটা বানাইতে পারি, ডিজাইন করতে পারি। তো প্রত্যেকটা বিষয়েই এই কনফিডেন্সটুকু আসা জরুরি। যখনই আপনার এই কনফিডেন্সটুকু চলে আসবে যে না, এটা আমি পারি, এটা আমি পারি, এটা আমি করতে পারি, তখনই আপনার শেখা মনে করেন যে কিছু অংশ শেষ। তখন আপনি জাম্প করতে পারেন কাজের দিকে। শেখা কখনোই শেষ হয় না। আমরা ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত শিখছি, আমরা কিন্তু ইঞ্জিনিয়ার না, আমি তো এমনি ড্রপ আউট। ইঞ্জিনিয়ারিং আমি কন্টিনিউয়াসলি শিখছি, প্রতিনিয়ত নতুন 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 বিষয়বস্তু আসছে, সেগুলো শিখছি। একবারে শেখার প্রসেস শেষ হয় না, শেখা একটা লং টার্ম প্রসেস। তবে কাজ করার জন্য একটা কনফিডেন্স লেভেল পর্যন্ত পৌঁছানো দরকার। আর সেই কনফিডেন্স লেভেল পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথমে ইনিশিয়াল কিছু স্টাডি দরকার। সেই ইনিশিয়াল স্টাডিটা আপনি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দিনে হয়ে যেতে পারে, আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 মাস লাগছে, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 মাস লাগছে, আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর লাগছে। এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতটা
কনফিডেন্ট হয়ে যাচ্ছেন দ্রুত, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, আমার উপরে না। আর এটা বলেও দেওয়া সম্ভব না যে আসলে হ্যাঁ আমি কিছু টার্মস বলতে পারি যে এই বিষয়গুলো শেখেন। অ্যাটলিস্ট আমি তো সবাইকে সাজেস্ট করবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা বই আছে, সেই বইটা সামারভিলের একটা বই আছে, এই বইটা অ্যাটলিস্ট সবার প্রথমে যাদের আসলে টার্গেট আছে সফটওয়্যার বানানো, সফটওয়্যার বলতে কিন্তু আসলে সফটওয়্যার না, সফটওয়্যার বলতে যে কোনো সফটওয়্যার, এটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা সিস্টেম সফটওয়্যার হতে পারে, সেটা অপারেটিং সিস্টেম হতে পারে, সফটওয়্যার বলতে সফটওয়্যার। তো যাদের সফটওয়্যার বানানোর উদ্দেশ্য আছে তারা এই বইটা পড়তে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাই সামারভিলে, খুবই ভালো বই। আচ্ছা, সাকরান সালে ভাই কিছু একটা বলতে চাচ্ছেন? না, আপনি যে কথাটা বলেছেন ভাইয়া, যে বলছেন যে কতটুকু শিখতে হবে, হুম। এই প্রশ্নটা অনেকের কাছ থেকে অনেক ভাবে শুনেছি। তো আপনি যেটা পারফেক্ট কোশ্চেন, তবে আমি কিছু জিনিস একটু অ্যাড করতে যাচ্ছি। সেটা হচ্ছে যখন কোনো একটা প্রতিষ্ঠান আমাকে ডাকবে, তখন যখন বুঝবো দ্যাট ফুলফিল আমি কাজটা উঠায় দিতে পারবো, কোনো একটা কাজ যখন আমি করব সেটা যখন আমি পুরোপুরি উঠায় দিতে পারবো, দেন আমি বুঝবো হ্যাঁ এটা এতটুকুই দরকার। ধরুন আমাদের একটা ই কমার্স সাইটের একটা সাইট হতে পারে, যে তারা যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারি, এর চেয়ে বড় গ্রেডের বড় স্কেলের যদি কোনো কাজ হয়, হয়তো ওটা পারবো না, বাট আমি এটা পারছি, তার মানে বুঝতে পারবেন আমার শিখা এই লেভেল পর্যন্ত হয়েছে, এই লেভেল পর্যন্ত। আচ্ছা, এই জায়গাটায় আরো একটা বিষয় আমি ছোট্ট করে ইনক্লুড করি, সেটা হচ্ছে যে আপনাকে 100% সবকিছু পারতেই হবে না। দেখা যাচ্ছে একটা ই কমার্স সাইট আপনি তুলে দিতে পারবেন, এই কনফিডেন্স আসা, আর ই কমার্স সাইটের প্রত্যেকটা ফিচার্স আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা জানা, দুই জিনিস কিন্তু। হ্যাঁ, যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আপনি শিখতে পারছেন, আপনাকে 100% জানতেও হবে না। আপনি যদি 5টা মডিউল তৈরি করার ক্ষমতা রাখেন, তাহলে একটা মডিউল আপনি অন্যটা দেখে বুঝে নিজে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেটা আপনার অজানা ছিল আগে। সো কনফিডেন্স আসাটা জরুরি। ওকে, আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ সালে ভাই। না, আপনি যেটা বলছেন হ্যাঁ পারফেক্ট, জিনিসটা পারফেক্ট, পুরোটা হয়তো পারবো না, কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমাকে যে ফিল্ডে আমি কাজ করছি, আমাকে যে কাজগুলো দিচ্ছে সেটা যেন আমি ফুলফিল পাচ্ছি কিনা, যেই ফিল্ডে। এখন যদি বলা হয় একটা বড় স্কেলের কাজ, যেটা জানি না সেটা জানি না, কিন্তু আমার জানার কিন্তু শেষ নাই, কিন্তু আমি যেটা জানি সেটা ফুলফিল জানি কিনা। ধরুন আমাকে একটা প্লাগইন তৈরি করতে দেওয়া হয়েছে, ওইটা ফুলফিল জানি কিনা, ওইটার মধ্যে যেন বাগ বা কোনো একটা প্রবলেম, ইউজার বেশি হলে কোনো প্রবলেম হয় কিনা, এই রিলেটেড প্রবলেম যেন না থাকে। এটা এক্স্যাক্টলি। ধন্যবাদ। শামীম ভাই, ইউ আর ওয়েলকাম। শামীম ভাই বলেন আপনি। ভাই আপনি বলছিলেন ওই সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা বই ছিল সামারভিলের, তো আমি তো এখন ঠিকমতো কোড করতে জানি না, বই পড়ে কি লাভ হবে? আচ্ছা, তাহলে এখন পড়ার দরকার নেই, পরে পড়েন, তাহলে এখন পড়ার দরকার নেই। আর এই বইগুলো হচ্ছে কি, মানে এইখানে কিন্তু কোডের কোনো সম্পর্ক নাই, দেয়ার ইজ নো কোড। এটা হচ্ছে পুরোপুরি একটা থিওরিটিক্যাল বই, একটা প্রসেস কিভাবে হয়, একটা সফটওয়্যার কিভাবে ডেভেলপ হয়, সেটা মনে করেন যে ডকুমেন্টারি, ওকে, কাইন্ড অফ ডকুমেন্টারি, যে একটা প্রোডাক্ট তৈরির আগে চিন্তা থেকে শুরু করে রিকোয়ারমেন্টস কিভাবে গ্যাদার করা হয়, কি কি টেকনিক্স ব্যবহার করে গ্যাদার করা হয়, তারপরে সেটা কিভাবে ডিজাইন করা হয়, সিস্টেম ডিজাইন কিভাবে করা হয়, তারপরে সেটা ইমপ্লিমেন্টেশন ফেজে কিভাবে হয়, কোন মডেল ব্যবহার করে করা হয়, দিস ইজ অল অ্যাবাউট থিওরি, কাইন্ড অফ ডকুমেন্টারি। তো এটার জন্য অবশ্যই মাস্ট ইন্টারেস্ট লাগবে যে আমি একটা সফটওয়্যার প্রোডাক্ট নিজে থেকে তৈরি করব, এই যদি থাকে ভেতরে, কিউরিওসিটি যদি থাকে, তাহলে অবশ্যই কাজে লাগবে, তাছাড়া কাজে লাগবে না। হ্যাঁ নাইদ ভাই বলেন। হ্যাঁ তন্ময় ভাই বলেন। ভাই মানে ওই বইটার মধ্যে কোয়ালিটি অ্যাসুরেন্স বা সিস্টেম অ্যানালাইসিস সম্পর্কে অলমোস্ট সবকিছু আছে, সবকিছুর ওভারভিউ আছে, কিন্তু কোনো কিছুর ইন ডিটেইলস নেই। ইন ডিটেইলস বলতে যদি আপনি ওই বিষয়টাতে শুধু জানতে চান তাহলে ইটস ওকে, এই বইটাই এনাফ। কিন্তু ওই বিষয়টাতে মাস্টার হইতে চাচ্ছেন, তার মানেই আপনার ওই স্পেসিফিক টপিকস এর উপরে আরো বই পড়তে হবে। ওখানে প্রায় 37টা চ্যাপ্টার আছে, 37টা চ্যাপ্টারের উপরে প্রায় অন্তপক্ষে আরো 15টা টপিকস এর উপরে বই পাওয়া সম্ভব, ওই ওখান থেকে আপনি পাবেন অন্ততপক্ষে 15টা। আরেকটা জিনিস মানে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর মানে প্রবলেম সলভিং, মানে এর উপর মানে মাইন্ডসেট আপ, মানে এটা থিংক লাইক এ প্রোগ্রামার, মানে এরকম রিলেটেড কোনো কি বই আছে? না, থিংক লাইক এ প্রোগ্রামার রিলেটেড বই আমার কাছে বা আমার জানা মতে ভালো নেই। থিংক লাইক এ প্রোগ্রামারের বই আছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি থিংক লাইক এ প্রোগ্রামার করে না, ঠিক আছে? থিঙ্কিং ইন জাভা, কিন্তু জাভাতে থিঙ্কিং করার কিছু নাই। সো আলটিমেটলি এই বইগুলো আমি এই টাইপের কিছু বই পড়ছি, কিন্তু আলটিমেটলি আমার কোনো লাভ হয়নি। ভাই সামারভিলের বই যেটা বলেছেন সেটা আমি দেখেছিলাম, আমি কোন বই দেখলে আগে সূচিপত্রগুলা দেখি, দেখার পর একটা কথা, এই বই 2 বছর পরে পড়বো, এখন না। না এটা পড়া আগে থেকেই উচিত, মানে এই সব বই মানে পড়ে কেন, মানে বইয়ের বলতে এখন আমি বই টই পড়ি, মানে আমার কিছু আমার বই পড়ার ইয়ে আছে, যেমন সি এর উপর একটা বই দেখছিলাম, আমি 15-16টার মতো বই ঘাটছি,
হুম। ঘাটার পর 2টা বই চুজ করেছি। একটা বই আপনার ইয়াটা অ্যাপ্রেসের, দ্বিতীয় বই যেটা ছিল সে ডিটেলসের। হ্যাঁ, এটা পরবর্তীতে আপনার সি এর ভিডিওটা যখন দেখলাম তখন মধ্যে ভাইয়া বলছেন যে ডিটেলস, তখন আমার মনে নাই যে ওই বইটা যে ডিটেলস তাদের বই, খুঁজে দেয় আরে এই বইটা আমি পড়তেছি। আচ্ছা আচ্ছা, ওকে নাহিদ ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার একটা বিষয় হলো কি স্যার বলার দরকার নেই ভাইয়া, সিম্পলি আমি স্যার না ভাইয়া। ওকে আচ্ছা ঠিক আছে। ভাইয়া মানে অ্যালগরিদমের উপরে বাংলায় কোনো ভালো বইয়ের নাম বলতে পারবেন যেটা? অ্যালগরিদমের উপরে বাংলায় ভালো বই আমার তো জানা নাই। রিজওয়ান ভাই সামনে বসে আছে, রিজওয়ান ভাইও বলতেছে যে তার জানা নাই। অ্যালগরিদমের উপরে তামিম শারিয়া সুবিন ভাইয়ের বইটা স্টার্ট করার জন্য পড়তে পারেন, মানে স্টার্ট করার জন্য। তৃতীয় খণ্ড সি এর? হ্যাঁ সি এর না, ওটা শুধুমাত্র ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের উপর একটা বই আছে। জি স্যার, ওটা সি তে করা তৃতীয় হ্যাঁ খণ্ড। ওটা সিতে করা, ইয়েস সিতে করা। আচ্ছা ভাই, আমি একটু অ্যাড করি। হ্যাঁ শিওর। স্যার আমি দুইটা পড়ছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে তামিম ভাইয়ের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপর 2টা বই আছে। একটা হচ্ছে সি নিয়ে লেখা, ওটা হচ্ছে প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং 3য় খণ্ড। আর পাইথন নিয়ে আরেকটা বই আছে, ওটা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। আর ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে বাংলা আরো 2টা বই আছে। একটা হচ্ছে সিস্টেক পাবলিকেশন থেকে মুক্তার হোসেন ওনার লেখা বই, কিন্তু ওই বইটা খুব একটা ভালো না, বাট হচ্ছে আপনি মোটামুটি পড়তে পারেন। আর আরেকটা বই আছে, এটা হচ্ছে এটা দিমিক প্রকাশনী, মানে ওই তামিম শাহ সুবিন ভাইয়ের প্রকাশনী থেকে লেখা। মাহবুবুল হাসানের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এই বইটা অনেক ভালো। হ্যাঁ মাহবুবুল হাসানের কম্পিটিটিভ প্রোগ্রামিং বইটা দেখতে পারেন। আচ্ছা, মাহবুব ভাইয়ের যে বইটা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, বাট এটা লেখক মানে যিনি মাহবুব ভাই উনি নিজেই বলছেন এটা আসলে বিগিনারদের জন্য না, এবং বইটা আসলেই বিগিনারদের জন্য না। না না না, ওটা মোটামুটি যখন হচ্ছে একটু মানে ভালো প্রোগ্রামিং পারেন তখন হচ্ছে ওই মাহবুব ভাইয়ের বইটা আপনাকে কাছে দিবে। বাট আপনি তার আগে হচ্ছে সুবিন ভাইয়ের 2টা এবং হচ্ছে এই মুক্তাসরের বইটা হচ্ছে পড়তে পারেন। আচ্ছা, এর বাইরে আরেকটা বই আছে, সেটা হচ্ছে ভুলে গেলাম নামটা, মানে কি অ্যানালাইসিস যেন একটা বই আছে, আপনি একটু রকমারিতে সার্চ দেন দয়া করে, আমি না বইটার নাম ভুলে গেছি। ওইখানেও মোটামুটি অ্যানালাইসিস নিয়ে যদি আছে। ইংলিশ বই পড়তে চান গ্রুকিং অ্যালগরিদমস দিয়ে শুরু করতে পারেন। বাংলা একটা ব্লগ আছে, ব্লগ সাইট দেখতে পারেন, সাফায়েতের ব্লগ, ওইটাও খুব ভালো। হ্যাঁ সাফায়েত আশরাফেরও গ্রাফ অ্যালগরিদম একটা আছে। সাফায়েত ভাই বেসিক্যালি গ্রাফ নিয়ে লেখছে, গ্রাফ অ্যালগরিদম নিয়ে। আচ্ছা, ওনার এটা বইও আছে জিমিক থেকে, গ্রাফ অ্যালগরিদম। যদি ইংলিশে কেউ শুরু করতে চান তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বুক, দ্য গ্রুপিং অ্যালগরিদমস। ওকে, এত ইজি ভাবে অ্যালগরিদম শুরু করা হয়েছে, এটা আসলে আর কোনো জায়গায় সম্ভব না ভাই গ্রুকিং, গ্রুকিং GROKKING গ্রুকিং অ্যালগরিদমস, ওয়ান অফ দ্য বেস্ট বুক স্টার্ট করার জন্য। আচ্ছা তাহলে আমি 10 মিনিটের ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আসতেছি। ফয়সাল ভাই একটু ঘুরে আসি, এসে তারপরে আপনার সাথে আবার কথা হচ্ছে। স্যার মানে ভাই, হ্যাঁ ভাই, আমার একটু এক্সাম চলতেছে আর কি। হ্যাঁ আপনি লিভ নিতে পারেন, এক্সাম চলে লিভ নিতে পারেন। যাদের আসলে এখন আমার সাথে আড্ডা দিতে মন চাবে তারা বসবেন, আর যাদের আড্ডা দিতে মন চাবে না তারা, যাদের কাজ থাকবে আর কি, তারা লিভ নেন। আমরা 1 ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করব। সোহান ভাই কি আমাদের এই আজকের ইয়াতে আছে? না সোহান ভাই তো এখন নাই। সোহান ভাইয়ের দরকার, মানে যেহেতু বলতেছেন অনেক বিষয় নিয়ে আলোচনা করতে, একটু মানে প্রোগ্রামিং এর সাথে তো ম্যাথও জড়িত, ওনাকে যদি 5-10 মিনিটের জন্য আনা যেত তাহলে আজকে কিছু। আচ্ছা ঠিক আছে, পাবলিক ডিমান্ড হলে তো আনাই যাবে, সমস্যা নাই। তাকে বলতেছি, সমস্যা নেই। কিছু একটা কাজে ব্যস্ত, কোড করতেছে, যাই হোক আমি বলতেছি সমস্যা নেই। 5 মিনিট পরে আমি 10 মিনিট পরে ব্যাক করতেছি। হ্যাঁ তাহলে তারপরে 1-1.5 ঘন্টা আড্ডা দিব আপনাদের সাথে আজকে। ওকে।